সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল, তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। দর্শক, এছাড়াও আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন, সু অভিনেত্রী, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ইলোরা গহর। দর্শক, দুজন অতিথির মুখ থেকে ফ্যাসিবাদ নিয়ে শুনব। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এ অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 7 মে 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চালুর আগে নষ্ট 10 কোটি টাকার ওজন নিয়ন্ত্রণ কেন্দ্র। 2010 পুলিশের এসআই নিয়োগে রাজনৈতিক তদবির। 2012 নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব, হিলারি। 2013 হেফাজতের নিহত আরও এক কর্মীর লাশ শনাক্ত। 2014 কালীগঞ্জে গুলি করে জামায়াত নেতাকে হত্যা। 2016 আগের রাতে নৌকায় সিল, প্রিজাইডিং কর্মকর্তা সহ আটক 6। 2017 নারায়ণগঞ্জে হাজতির মৃত্যু। 2018 ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অবরোধ চাকরির দাবিতে। 2019 বিএডিসির গুদামে কোটি টাকার সার গায়েব। 2021 মেয়াদের শেষ দিনেও রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্যের অনিয়ম। 2023 সমাজসেবা কার্যালয়ে গিয়ে নিজের মারা যাওয়ার তথ্য পেলেন রওশন। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে বিশ্লেষণ শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি প্রফেসর মিথিল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি 2010 সালের একটি খবর, পুলিশের এসআই নিয়োগে রাজনৈতিক তদবির, একটি জাতীয় দৈনিকের শিরোনাম ছিল এটি। আইনশৃঙ্খলা বাহিনী যদি নিয়োগ থেকেই রাজনৈতিক প্রভাবের শিকার হয় তাহলে তাদের নিরপেক্ষতা কোথায় গিয়ে ঠেকে, বা তাদের কাছে আদৌ অন্য রাজনৈতিক মতাদর্শের যারা সাধারণ নাগরিক বা যারা ওই রাজনৈতিক দল, নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক না, তারা কি নিরাপত্তা পায় কিনা, এবং গত 15 বছর আমরা অমন বাস্তবতার মধ্যেই ছিলাম কিনা। এটা নিঃসন্দেহে আমি এটা আগেও কয়েকবার বলেছি যে প্রতিটা ক্ষেত্রে নিয়োগ দেওয়া হতো ডিএনএ টেস্টের মাধ্যমে। আপনি বুঝতেই পাচ্ছেন যে কতটা ছিল, যে এখানে কিন্তু শুধুমাত্র যাকে নিয়োগ দিচ্ছে ওনার কোনো রাজনৈতিক বা দলীয় সম্পৃক্ততা আছে কিনা সেটা না, ওনার সারাউন্ডিংসে 14 গোষ্ঠীর মধ্যেও যদি কেউ থেকে থাকে সেটাও কিন্তু জাস্টিফাই করা হতো। এবং ব্যাপারটা এমন ছিল চরম পর্যায়ে, দেশ কিন্তু দুভাগে বিভক্ত ছিল, কারা ওদের ওই ফ্যাসিস্টদের পক্ষে ছিল, কারা ফ্যাসিস্টদের পক্ষে, একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে বাংলাদেশ। যে কোনো সময়ে কিছুটা থাকে দলীয় নেতাকর্মী যদি কখনো অবহেলিত হয় গণতান্ত্রিক রাষ্ট্রে, এটা আপনি খোদ গণতান্ত্রিক রাষ্ট্রে, আমেরিকাতেও আছে, আমি জাপানেও দেখেছি, অন্যান্য জায়গায় দেখেছি, ইউরোপের অনেক দেশে এটা আছে। কিছুটা ধরেন দলীয় প্রীতি থাকতেই পারে, কিন্তু কিছু কিছু প্রফেশনে কিভাবে দেওয়া উচিত। আপনি দেখেন পুলিশ, যেমন পুলিশ কি ছিল, প্রাতিষ্ঠানিকভাবে পুলিশ নিয়োগ হতো সেই ফ্যাসিস্টদের মাধ্যমে। আপনি দেখেন সবচাইতে যে স্পর্শকাতর ব্যাপারটা ছিল যে একটা জাতি কারা গঠন করবে, শিক্ষক, সেই শিক্ষকদেরও ডিএনএ টেস্ট হতো। আপনি দেখেন আমি শুরু থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আছি, একটাই কারণ, সরকারি বিশ্ববিদ্যালয়ে যদি আমি অ্যাপ্লাই করি, আমি তো বলেছি আমি ডিএনএ টেস্টে বাদ হয়ে যাব। এখন চিন্তা করেন যে দেশের জাতি গঠন করবে সেখানে যদি দলীয় প্রীতি থাকে, আলটিমেটলি আপনি কোন জেনারেশন পাবেন। এভাবেই কিন্তু ওরা করেছে, যেমন পাঠ্যপুস্তকে করেছে, মিথ্যা তথ্য সরবরাহ করেছে, একইভাবে যারা একটা পরবর্তী প্রজন্ম গড়বে সে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও সেটা করেছে। এবং আপনি গত 14-15 বছর যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড
বোর্ড বলা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি যদি সেই নিয়োগগুলো দেখেন আপনি স্পষ্টত পাবেন কারা শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছে। এখানে কিন্তু লজ্জায় লাল হয়ে যেতে হবে। এক্স্যাক্টলি, আমি কিছু কিছু সেমিনারে যেয়ে দেখেছি, মানে আমার কাছে অবাক ছিল, ছোটবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছোটবেলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা আমরা যখন পড়েছি কারা ছিল আর তার পরবর্তীতে কারা হয়েছে। এটা দেখলেই আপনি যখন একটা সেমিনারে যাবেন, ওদের প্রেজেন্টেশন শুনবেন, রিসার্চ কোনো সেমিনারে যাবেন, আপনি স্পষ্টত বুঝতে পাবেন ও কোন হাত ধরে এসেছে। সে ছাত্রলীগের পোস্টের ছিল বিদায় হয়েছে, এইভাবে শিক্ষক নিয়োগ হয়েছে। এবং আপনি দেখেন সবচাইতে স্পর্শকাতর যে ব্যাপারটা, আমি জাপানে দীর্ঘ সময় ছিলাম, আমরা জানি যে সবচাইতে বেশি স্পর্শকাতর হচ্ছে প্রাথমিক শিক্ষক, এবং প্রাথমিক শিক্ষকই কিন্তু একটা মানুষ গড়ার কারিগর। আপনি দেখেন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা কিন্তু একটা মানুষকে শেপ আপ দিতে পারছি না। অ্যাকচুয়ালি এই শেপ আপটা কে দিচ্ছে? প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এবং আপনি জানেন যে গত 14-15 বছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয়েছে, সেটা 15 থেকে 30 লাখ পর্যন্ত। এটা হাটে ওঠার, গড়ে ওঠার মতো ব্যাপারটা ছিল। এমনও ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমি কিছু ধরেন জাইকার সাথে আমার কিছু গবেষণার কাজ আছে, আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছি শিক্ষকদের নিয়ে, এমনও ঘটেছে বিদ্যালয়ের ক্লাসরুমে বসে জমির তদবির করছে, জমির দালালি করছে, ক্লাসরুমে বসে শিক্ষক সিগারেট খাচ্ছে। আপনি দেখেন ছোটবেলায় আপনি কাকে কপি করেছেন? আপনি কাকে? আপনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আপনার সামনে প্রথম শিক্ষক, আমরা কিন্তু তাদের কপি করেছি। আমার মনে আছে কিন্তু প্রথম শিক্ষকের নাম ভোলা যায় না। এক্স্যাক্ট না, এটাই আমি বলছি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই ছিল আমাদের আইডল। আমার মনে আছে আমার বাবা সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলেন, যখন উনি দেখলেন একদিন আমি কাঠ পেন্সিল নিয়ে বাবাকে কপি করছি সিগারেটের মতো, তখন বাবা সিগারেট ছেড়ে দিলেন। একইভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কিন্তু আমরা কপি করি। এই শিক্ষকরা কারা হওয়া উচিত? আপনি জাপানে সবচাইতে হাইলি পেইড, আপনি যদি ধরেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রথম শ্রেণীর একজন সরকারি কর্মকর্তার পদমর্যাদা দেওয়া হয়, এবং এদের ফাইনাল নিয়োগের আগে এদের সাইকোলজিক্যাল টেস্ট হবে। কেন সাইকোলজিক্যাল টেস্ট হবে? এক্স্যাক্টলি, কারণ একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের এমন ধৈর্যপরায়ণ হতে হয়, একটা বাচ্চা অনেক সময় আনইউজুয়াল আচরণ করতে পারে, বাট আমাকে ধৈর্য ধরে রাখতে হবে। সে তো শিশু। এক্স্যাক্টলি, সে তো ইউজড টু না। আমাকে কিন্তু তখন রেগে গিয়ে আমি গায়ে হাত দিব, সেজন্য সাইকোলজিক্যাল টেস্ট করা হচ্ছে। আমরা কি করছি? সো আমি বলবো যে পুলিশ প্রশাসনে 14-15 বছর দলীয়করণের চরম পর্যায়ে ছিল, শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও ছিল। এই কুফল হয়তো আমাদের দীর্ঘদিন পোহাতে হবে। আমরা একটু ইলোরা গহর ওনার কাছ থেকে শুনে আসি। ইলোরা গহর, আপনি তো একজন সাংস্কৃতিক কর্মী এবং বাংলাদেশি সংস্কৃতির প্রথম দিককার একজন অগ্রভাগের কর্মী, এবং আপনার বাবারও অবদান আছে এই বাংলাদেশি সংস্কৃতির নির্মাণে। তো সেই জায়গা থেকে আপনার বাস্তবতা একরকমের, তো মিথিল ভাইয়ের বাস্তবতা আর আপনার বাস্তবতা মিলবে না। বাংলাদেশি সংস্কৃতিতে এক ধরনের আগ্রাসনের অভিযোগ আমরা তুলি, যে সাংস্কৃতিক আগ্রাসনের কবলে পড়ে আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে গেছে। আপনার অভিজ্ঞতা কেমন? যে অত্যাচার আমরা সহ্য করেছি, সেটা তো শুধু একটা পক্ষ, যেটা ফ্যাসিস্ট কাকে বলে, যে তার সংগ্রহের যে মানুষগুলো তাদের সে মূল্যবোধ দিয়েছে, যা যা দাওয়াত দিয়েছে, এবং মেয়েদের যে স্বাধীনতা দিয়েছে, সেটা এখন তো মনে হচ্ছে অপস্বাধীনতা দিয়েছে। আজকে আপনি দেখেন, মানে স্বাধীনতাকে শালীনতার বাইরে নিয়ে গেছে। শালীনতা, নগ্নতা বলে, সেটাকে একটা আর্ট বলে, কালচার বলে। আমাদের শিল্পকলা কি শিল্পকলা ছিল? আজকে স্যার সলিমুল্লাহ স্যারের যদি আপনি কোনো একটা মিস করেন ক্লাস, মনে হবে কি যেন শিখি নাই। তিনি কি সেই তার মর্যাদা পেয়েছেন? ডক্টর ইউনূস কি তার মর্যাদা পেয়েছেন? ডক্টর ইউনূসকে আজকে পাঁচ কেন? আমরা তো বলবো উনি যত বছর আছে থাকুক না কেন। আমরা বলছি না যে এই প্রতিষ্ঠানে নিশ্চয়ই ওনাকে আমাদের হৃদয়ের সম্মানের সর্বোচ্চ জায়গায় আমি আমার জায়গা থেকে বলছি যে আমরা বলছি না যে উনি আজীবনই থাকুক, কিন্তু কিন্তু সম্মানের জায়গায় উনি আমৃত্যু আমাদের মাঝে থাকবেন। লেট মি ফিনিশ, যে আমাদের ওই যে সহোদর ছিল না, গরম পানি এনে দাও, আলো ঢেলে দাও, তারা কিন্তু সখাতরেই আছে, ডাল প্রশাখা সব জায়গায় আছে, এবং তাদের কাছে তো আর মানি প্রবলেম নাই। আমার মানি প্রবলেম থাকতে পারে, ওনার থাকতে পারে। আমাদের শিক্ষাটা আমাদের কাছে অত্যন্ত জরুরি। আমাদের ভোট অধিকারের থেকে আমাদের মূল্যবোধটা অনেক বেশি জরুরি। গ্রামের মানুষ কিন্তু ঈদের মতো করে ভোট দিতে চায়। একটা মানুষ ভোট দিতে পেরেছে? আমি ইলোরা গহর, আমার বাবা তো বাংলাদেশের মানে যুদ্ধের ঘোষণার লেখক। যদি বলেন কালজয়ী গানগুলো, জন্ম আমার ধন্য হলো মাগো, নোঙ্গর তোলো তোলো, সাগর পাড়িতে ঝড় জাগি যদি, এই কালজয়ী গানগুলো তাকে কি করেছে?
আমার বাবা তো অসম্ভব ধনবান এবং ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিলেন। তিনি সম্পাদক ছিলেন ইংল্যান্ডের বিবিসিতে। তিনি 73 সালে চাকরি ছেড়ে দিয়েছিলেন। 73 সালে শেখ মুজিবুর রহমান আমাদের বাসায় 44,000 টাকা ঘুষ পাঠিয়েছিলেন ওই যে ধানমন্ডিতে বাড়ি কেনার জন্য। সেটা হচ্ছে আমার বাবা কিন্তু ইস্ট ইউরোপের ওই চুক্তিটা, বাণিজ্য চুক্তিটা করেছিলেন। তো তখন আমার বাবা বলেছিলেন যদি আমি গান লিখে টাকা পাই, যদি আমি একটা কবিতা লিখে টাকা পাই, তাহলে ভাত খেলে ভাত খাবে, নাহলে রুটি। কিন্তু আমি যতদিন মন্ত্রণালয়ে আছি এই 44,000 টাকা আমার বাড়িতে যেতে পারে না, যেতে পারে না। আমার মেয়ে বিস্কিট খাবে না, 2টা স্কুল থেকে 1টা খাবে। সংস্কৃতির ধ্বংসটা হয়েছে কোন পথে? সেটা আমি বললাম। এই সুইটি বলেন, বিজুরি বলেন, দীপা বলেন, যাদের নাম আছে, হ্যাঁ, শহীদুজ্জামান সেলিম বলেন, এদেরকে নিয়ে কিন্তু এখন পর্যন্ত কাজ চলছে, কাজ কিন্তু বন্ধ হচ্ছে না। আমরা রেডিওতে ফোন করে চিৎকার করেছি যে আমি তো একটা শিল্পী, আমাকে একটা হ্যালো বলতে দাও, অন্তত রেডিওতে কাজ দাও। আপনি কি সিনেমার ইভেন্টস চেঞ্জ করতে পারবেন? সিনেমাতেও তারিনরা নেচেছে, সাব্বিররা নেচেছে, সুইটিরাই কাজ করেছে। আপনি যদি শিল্পকলাতে দেখেন, এই যে সাংস্কৃতিক আগ্রাসনটা, এই আগ্রাসনটার পথ কি, কোন পথে আমাদের সংস্কৃতিকে? আজকে কি আপনি দেখতে পারেন যে আজকে আপনি যে কোনো ইভেন্টসে দাঁড়া করান, সেখানে যারা পোর্টাল ছিল বা ভাইরাল হয়, তারা মিমের পাশে দাঁড়িয়ে পুরস্কার দিচ্ছে। তারা কিন্তু শিল্পী বা সাংস্কৃতিক কর্মী না, তারা হচ্ছে ইউটিউব বা টিকটক ভাইরাল লোকজন। এখন সাকিব খানের সাথেও তারা পুরস্কার দিচ্ছে, অপু বিশ্বাসের সাথেও দিচ্ছে, এবং মিমের পাশে দাঁড়ানো মামুন। তা এই জিনিসটা এইভাবে আসলাম। আর একটা কথা বলি, আমাদের বলছে যে ডক্টর ইউনূস আসার পরে ব্যভিচার বেড়ে গেছে, হিন্দুদের উপর নির্যাতন বেড়ে গেছে, এবং রেপ বেড়ে গেছে। রেপটা কি তখন কি ছিল? তখন বাসের মধ্যে নার্স রেপ হয় নাই? তার কি আমরা পেয়েছি? সাগর রুনির হত্যা মামলার কি কোনো বিচার পেয়েছি? কিছুই তো পাই নাই। কিন্তু আমি তো মিল্টন সামদ্দার আমাকে মেরে ফেলার ভয় দেখিয়েছিল। আমি সুইটির কাছে কেঁদেছিলাম যে এই লোকটাকে আমি একটু টাকা দিতে চেয়েছিলাম, ডাক্তারের কাছে যাব। আমি ওই যে কি জানি নাম ছিল, একটা হাউন আঙ্কেল বলে সবাই, ডিবির লোক, তিনি আমার ফোনই ধরেন নাই। তাহলে তো আমি শিল্পীর কোটায় আমি যদি বলি অগ্রাসন কোথায়, আমি এতগুলো অ্যাওয়ার্ড হোল্ডার, আমি কিন্তু শিল্পী সমিতিতে একটা ভোট দিতে পারিনি, আজও পারিনি, এবারও পারিনি। আচ্ছা আচ্ছা, তাহলে কোথায় গেছে আপনি বলেন? কিন্তু শেখ হাসিনা তো বলতো যে, বরাবর আমরা বলতে শুনেছি যে তার সরকার সাংস্কৃতিক বান্ধব সরকার, তার সরকারের হাত ধরেই বাংলাদেশি সংস্কৃতির বিকাশ ঘটেছে বিশ্বময়। আসলে তাহলে ওই যে ক্যান ফেস্টিভ্যালে গেছে ছবি, কিন্তু ওটাতে ট্রেইলারও হয় নাই। ওনার সময় কয়টা ছবি ভালো হয়েছে? মানে গোটা সাংস্কৃতিক মণ্ডল জুড়েই কি ওনার ব্যক্তিগত বা পারিবারিক প্রচারণা? এটি ডেফিনেটলি কিছু সংস্থাও ছিল যারা, ওই যে আমি বলবো তাপস নামে, আমি আমার কথাই বলি, আমার বাবার একটা গান 600 কোটি টাকা দিয়ে বানানো হয়েছে। এটা তো এখন আপনারা বলবেন যে আমরা বোধহয় মানে ফ্যাসিস্ট গভর্নমেন্টের। এখন আসল কথা শুনেন, আমার মা তখন গ্যাংগ্রিন এবং পুরা ব্রেস্ট ক্যান্সার এই জায়গাটা পচে গেছিল মাথা পর্যন্ত। 600 কোটি টাকায় যদি একটা গান হয়, একটা গান 600 কোটি টাকা, তাহলে আমার মায়ের কত পাওয়ার কথা। গানটা আমার বাবার, ওই গানটা 42 বছর বন্ধ ছিল, নোংর তোলো তোলো গানটা। সেই গানটা 600 কোটি টাকা দিয়ে রবি এবং সানিয়াবাদের ছেলে করেছে। আমার মাকে ভিক্ষা দিয়েছিল 10,000 টাকা, এবং আমার মায়ের তখন আহসানা মিশনে বিল উঠেছিল 3,70,000 টাকা। জাফর আঙ্কেল, আপনারা সবাই চেনেন, তিনি মারা গেছেন, তখন তিনি বেঁচে ছিলেন। তিনি বলেছিলেন যে, রাজু নাম ছিল আমার, রেজিয়া বলে, ইলোরা তুই কি ডাক্তার হয়েছিস, তোর মাকে এখানে নিয়ে আয়। কিন্তু তৎক্ষণাৎ আমার মাকে ফোনে দেখলো আমার মেয়ে, মা চোখ এরকম করে দিয়েছে। আমি জাফরুল্লাহ আঙ্কেলকে অবাক হয়ে গেলাম, উনি সূরা পড়তে শুরু করলেন। কিন্তু এই আওয়ামী লীগ জাফরুল্লাহ আঙ্কেল, এই আওয়ামী লীগ সরকার বলছে গহরের সমস্ত খরচ, ট্রিটমেন্টের খরচ আমার। তাকে দেখানো হয়েছে, প্রথম আলোতে দেখানো হয়েছে তার 93 বছর, তিনি বার্ধক্যজনিত রোগে মারা গেছেন। আপনার কাছ থেকে আবারও শুনবো মিথিল ভাই, সাংস্কৃতিক আগ্রাসনটা কিভাবে বিস্তার ঘটেছিল? ইলোরা আপা একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে ওনার অভিজ্ঞতার কথা বলেছেন, আপনি তো বাইরে থেকে এটি প্রত্যক্ষ করেছেন, একজন শিক্ষক হিসেবে কিন্তু আপনার প্রত্যক্ষ করবার সুযোগ ছিল,
এবং আপনি করেছেন, আপনার অভিব্যক্তি। এটা স্পষ্টত ছিল ওই যে ফ্যাসিস্ট ঘরানার যারা ছিল তারাই কিন্তু সব ক্ষেত্রে প্রায়োরিটি পেয়েছে, একদম। সেটা নাটকে বলেন, সেটা সিনেমাতে বলেন, সেটা অ্যাওয়ার্ডের ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রেই এমনও হয়েছে যে কম্পিটিশন ছিল কোন নাটকে কোন সিনেমাতে কিভাবে বঙ্গবন্ধুকে আনবে, কিভাবে শেখ হাসিনাকে একজন মমতাময়ী মা হিসেবে দেখাবে, এটার মধ্যে প্রতিযোগিতা ছিল। এবং কিভাবে পারলে আওয়ামী লীগকে, যে পুরো মুক্তিযুদ্ধ আওয়ামী লীগই করেছে, এটাকে অন করতে দেখাবে, সেই প্রতিযোগিতা কিন্তু ছিল। এবং প্রতিটা ক্ষেত্রেই, প্রশাসনের ক্ষেত্রে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, পুলিশ নিয়োগের ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, প্রতিটা সেক্টরই ছিল। ইলোরা আপা, আপনার কাছ থেকে আরেকটি বিষয় একটু শুনতে চাচ্ছি। আমরা 2012 সালের একটি সংবাদের শিরোনামে দেখছি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব। এটি হিলারি ক্লিনটন, তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছিলেন যখন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পক্ষে মত দেন, তখন শেখ হাসিনা দলীয় সরকারের অধীনে কেন নির্বাচনের দিকে এত ঝুঁকে গেলেন এবং একরোখাভাবে এগিয়ে গেলেন? আমি তখন আমেরিকাতে কাজ করতাম, আমি তখন হিউস্টন ইউনিভার্সিটিতে কাজ করছিলাম। তা একটা ভোট হয়েছিল, তা আমাকে বললো যে তোমাদের দেশে তো কুকুর ভোট দিচ্ছে, তোমাদের পিপল কোথায়? আমরা তো শুনছি 2014 সালের কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তখন আমি 15 পর্যন্ত ছিলাম। তখন আমাকে বললো যে আমি বললাম যে তোমাদের দেশে তো এত পিপল, এবং ওদের কিন্তু তখন টনক নড়ে গেছে। হ্যাঁ, শ্যাম বাহাদুরও দেখেন, বা কি জানি ক্যাটরিনা কাইফের যে হাজবেন্ডের আরেকটা ছবিতে, সবকিছুতে 71 আর মুজিব আছে। এটাতে আমাদের এই গভর্নমেন্ট কিন্তু টাকা দিয়েছে ওই ছবিগুলি, মানে শেখ হাসিনা সরকার। ডেফিনেটলি। এবং নালে 4-5টা ছবিতে আপনি যে কথা বলছিলেন যে কুকুরের ছবি দেখিয়ে কি, মানে হ্যাঁ বলেছে তোমার দেশে তো এত লোক, তাহলে এইভাবে ছবিটা আমাকে, যেহেতু ইউনিভার্সিটিতে তো অনেক লোক, তো ওরা জানে যে আমাদের দেশ হচ্ছে গিয়ে মানে জায়গা থেকে মানুষ বেশি, বলে এটা কি ধরনের ভোট? এটা কিন্তু একটা বড় প্রশ্ন ছিল। এবং তখন আমি আমার পুরা মুখে কালি দিয়ে আমি বলেছিলাম যে আমার দেশ ধর্ষিত হয়েছে, মানে আমেরিকার রাজপথে। হ্যাঁ, আমি রাজপথে পুরো মুখের মধ্যে কালি দিয়ে বলেছিলাম যে আমি তখন ফ্যাসিস্ট গভর্নমেন্ট এরকম হয়ে ওঠে নাই, কিন্তু যেহেতু আপনি বুঝতে পেরেছি, কারণ যখন আমেরিকানদের তো এত খাদের কাম নাই যে এটা নিয়ে চলবে। আমাকে পারতপক্ষে, আমি নির্বাণার হয়েও কাজ করছিলাম একটা 5 স্টারের রান্নাতে, সেখানেও আমাকে প্রতিনিয়ত ওই ছবিটা দেখানো হচ্ছিল যে এটা কি ভোট হচ্ছে। আপনি এক ধরনের বোলিং এর মধ্যে পড়ে গিয়েছিলেন। আমি ভীষণ বোলিং হয়েছে, এবং বলছে যে তোমাদের দেশের লোক এটা কেন বন্ধ হচ্ছে না, মানে কুকুর ভোট দিচ্ছে, এটা তারা বলছে। হ্যাঁ হ্যাঁ, এই ছবিটা ভীষণ মারাত্মক আকারে ধারণ করেছিল, এবং আমি পুরো একটা কালো স্কার্ফ বেঁধে এখানটা কালি লাগিয়ে ছবিটা থাকলে দেখানো যেত। পরে আমি ডিলিট করতে, আমাকে, মানে আপনি বিশ্বাস করবেন না, আমার ইমিগ্রেশনের সময় আমার মাথায় মাল্টিপল স্ক্লেরোসিস, আমার মাথায় কিন্তু বেজল সার্জারি করো, ঢোকার সময় হয় না যে ভালো কিছু লোক থাকে, ছিল পর এটা ডিলিট করে দেন ইমিগ্রেশন। হ্যাঁ, ইমিগ্রেশনে আমাকে বলেছেন ওইটা আপনার দেশ ধর্ষিত হয়েছে, এটা ডিলিট করে দেন। তার বললাম যে আমার দেশ তো ধর্ষিত হয়েছে, এটা ডিলিট করবো কেন, আমি তো কাউকে মিন করি নাই। ওরা বললো যে আপনি এটা মিন করেছেন এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট। ইলোরা আপা, ধন্যবাদ। মিথিল ভাই, ইলোরা আপার এই ফেসবুক পোস্টটি ধরেই আমরা আলোচনা করতে চাই। ইলোরা আপার এই পোস্ট, একজন সাংস্কৃতিক কর্মী কিন্তু এভাবেই প্রতিবাদ করবেন, স্বাভাবিক, তিনি সেভাবেই প্রতিবাদ করেছিলেন এবং সেই পোস্টটি ডিলিট করতে বাধ্য হয়েছিলেন। এ কেমন বাস্তবতা? তখন মত প্রকাশও করতে পারবেন না প্রত্যেকটা মানুষ, প্রতিটা সেক্টরে। আপনি দেখেন, সিম্পলি আমি আগেও বলেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবকিছু যদি বাদ দেন, এই স্বাধীনতা আন্দোলনের অন্যতম রূপকার ছিলেন এবং স্বাধীনতার ঘোষক ছিলেন, ঘোষণা দিয়েছেন। ওনাকে ওনার মৃত্যুবার্ষিকীতে একটা শ্রদ্ধাঞ্জলি পর্যন্ত জানাতে পারিনি আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও। যে কথাটা আমি তার আগের একটা প্রোগ্রামে বলেছিলাম, আমি শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে একটা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছিলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে ডেকে নিয়ে আমাকে হেডশিপ থেকে রিজাইন করতে বলেছে এবং ভলান্টারিলি চলে যেতেও বলেছিল। পোস্ট দেওয়া হয়েছে, আপনি দেখেন, পতনের চেয়ে পদত্যাগ শ্রেয়। পদত্যাগ করলে সুযোগ আসে, কিন্তু পতন হলে সুযোগ থাকে না। এই ইয়েটা যখন জুলাই মাসে আমি স্ট্যাটাসটা দিয়েছিলাম, জুলাই 24 আমি এই স্ট্যাটাসটা দিয়েছিলাম। এইটা দেওয়ার পর থেকে ডিজিএফআই, এনএসএ এর ফোন আমার এখানে, এবং আমাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফোন দিয়েছে এই স্ট্যাটাসটা ফেসবুক থেকে ডিলিট করার জন্য।
আমি কিন্তু শেষ পর্যন্ত ডিলিট করিনি, কারণ আমি আসলে তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আর বাসায় থাকবো না, যেটা হোক হবে, এবং আলটিমেটলি কিন্তু এরকম ব্যক্তিগত সাফারিংস হয়তো শেষ করা যাবে না। অজস্র মানুষ এভাবে ব্যক্তিগতভাবে হ্যারেস্ট হয়েছে। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, 2013 সালের হেফাজতের একটি সংবাদের শিরোনাম, হেফাজতে ইসলামের একটি আন্দোলন হয়েছিল, আপনি জানেন, ইলোরা আপাও নিশ্চয়ই জানেন। 2013 সালের দৈনিক ইত্তেফাকের একটি খবর, হেফাজতের নিহত আরও এক কর্মীর লাশ শনাক্ত। বাংলাদেশের ইতিহাসে অন্যতম হত্যাকাণ্ডের বিচার কবে হবে বলে মনে করেন? আদৌ কি এখনো পর্যন্ত কোনো অভিযোগ উঠেছে কিনা, বা যারা নিহত হয়েছেন বা যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকেও মামলা করেছেন কিনা, এই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার না। হেফাজতের কিছু মামলা আমি যতটুকু জানি ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে, এবং হেফাজতের এই আন্দোলনের সময় আমি গত রোজার ঈদে সেই মামলাগুলো হয়েছিল যারা মারা পড়েছে তাদের বিরুদ্ধেই। যে ফ্যামিলি তার সন্তানকে হারিয়েছে ওদের নামে মামলা হয়েছিল আগে যেটা হয়েছে, বাট এই 5ই আগস্টের পরিবর্তনের পর কিছু মামলা হয়েছে ওই পরিবারের পক্ষ থেকে। আমি ওই কিভাবে জেনেছি, আমি ওই পরিবারের বিশেষত রোজায় ঈদের আগে ওদের ঈদ সামগ্রী নিয়ে দেখা করতে গিয়েছিলাম আমরা কয়েকজন, তখন আমরা যেটা শুনলাম কিছু মামলা হয়েছে, এবং সেটা ফ্যাসিস্টদের নামে। যে ফ্যাসিস্টরা, যেটা ধরেন ওই ব্রাহ্মণবাড়িয়াতে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিলেন, যারা ওই পরিবারের ছেলে হারিয়েছে বাবা, আবার বাবার নামেই মামলা, বাবা বাসায় থাকতে পারে না, মানে ছেলে হত্যার আসামি বাবা, ছেলে হত্যার আসামি বাবা, এবং ছেলে হত্যার শোক সইবে কিভাবে সেটা ছিল না, বরং ওনাকে মামলা নিয়ে ঘুরে বেড়াতে হয়েছে, এমনই ঘটনা ছিল। শাপলা চত্বরের আসলে আপনি একটা কথা, এটা ইউনিভার্সাল ট্রুথ, ন্যাচারাল জাজমেন্ট বলে একটা কথা আছে। আপনি দেখেন যত পাপী হোক, এটার কিন্তু ন্যাচারাল একটা জাজমেন্ট আছে। হয়তো দীর্ঘায়িত হয়েছে, হয়তো আমাদের কষ্টটা একটু বেশি সময় হয়েছে, ফ্যাসিস্টদের পতন কিন্তু হয়েছে। পৃথিবীর ইতিহাসে একসাথে 350 জন এমপি পালিয়ে যাওয়া ন্যাচারাল জাস্টিস হয়েছে, কিন্তু আইনের শাসন যেটা প্রতিষ্ঠিত করতে হবে, এই কথাটা সত্যি। আইনের শাসন এখন ভয়েস রেস হচ্ছে, এবং কিছু কিছু তো মামলা হচ্ছে। আপনি প্রত্যাশা করেন? আমি অবশ্যই প্রত্যাশা করি। ইলোরা আপা, আমরা অনুষ্ঠানের শেষ দিকে আপনার কাছ থেকে একটু হেফাজতে ইসলামের এই হত্যাকাণ্ড নিয়ে, আপনি তখন বিদেশে আমেরিকাতে, না আমি তখন হেফাজতে ইসলামের এই যে হত্যাকাণ্ডটি ঘটেছিল, এই হত্যাকাণ্ডের বিচার কি হবে এখানে আদৌ বাংলাদেশে? আমি তো আশা করি হবে, কারণ আমরা যদি এতজন মানুষকে পার মানে তারা কিন্তু পালাতে পারে না। কিছু সংগঠন আছে তাদের সেফ হাউস তো আমার বাসাতে চেয়েছে, হ্যাঁ আমি তোদের এত জায়গা এত টাকা, তোরা অন্য জায়গায় থাক, আমার বাসায় কিসের সেফ হাউস? তো সেফ হাউস আমরা যখন দেই নেই, আমরা যদি বাবার বেটি হতে পারি, আমার বাবা তো মৌলানা ভাসানীর, তা আমার বাবা যখন জিয়া মারা গেছে আমরা কানতে পারছি, সেই ফ্রিডম আমাদের দিছে, লিগাল এটা আমাদের, হ্যাঁ। তা সেইখানটায় হেফাজতে যে হত্যা হয়েছে, এটা তো নির্মম একটা জিনিস। তখন তো লাইট অফ হয়ে গেছিল, মানে একেবারে প্ল্যান করে বলেছে না হয় নাই। আর এত মানুষ যদি পালা যেতে পারে, এখনো লুকানো। এবং দীপুমণিদের আমি বলি, ওনাদের হাত করাটা বেঁধে রাখবেন, হ্যাঁ। আমি যখন দেখি যে সালমান এফ রহমান এভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, আয়না ঘরের কথা আপনাদের মনে থাকে না? সবাইকে হাত বেঁধে পেশাব করতেছে, তার মধ্যে খাতে হতো, ওনাদের দীপুমণি যেন না হাসে। এরাই সবাই মিলে আমাদের হেফাজতের এরা প্রত্যেকে মানুষ, ইনসানিয়াত। আল্লাহ সবার আগে বলছে আমি মানুষ সৃষ্টি করি। হিন্দু মরলো না মুসলিম মরলো সেটা বিষয় না, মানুষ মরেছে। হিন্দুদের আমরা তো ইউনিভার্সিটি মন্দিরে গেছি, আমাদের কাছে আমার স্যার হচ্ছে হিন্দু, আমরা তাকে অসম্ভব সম্মান করি। আমি এবার যে মর্সেস যে প্রধান অতিথি হয়েছে এটা খ্রিস্টানদের, মানে এর বিচার হওয়া উচিত, ডেফিনেটলি হওয়া উচিত। পাবেন কিনা প্রত্যাশা রাখেন কিনা? গণহত্যার বিচার, তারপরে এই যে বারুমণিতার বিচার, এবং প্রত্যেকটা মিনিস্টার যেভাবে টাকার অঙ্ক দেখেন। টিউলিপ আজকে বসে গেছে, আমি কি বসে গেছি? আমি নঈমগড়ে ফেরত আসছি, মহিলা সমিতিতে আমি কিন্তু তখন ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় আমি বলেছিলাম খালেদা জিয়ার চিকিৎসার সুবিধা দেওয়া হোক, তিনি এখন বয়স্ক হয়েছেন, এই দায় আপনাকে ধরতে দেন? সেই দায়ও আমাকে নিতে হয়েছে। আমার বাবা মার কোনো চিকিৎসা করা হয় না, কিছুই করা। ধন্যবাদ ইলোরা আপা। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আবারও আরেকদিন আমরা আলোচনা শুনব বিস্তারিত। ধন্যবাদ প্রফেসর তৌফিকুল ইসলাম মিথিল ভাই, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক।
আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।